আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৮। সাক্ষ্য এহসান নামক ভদ্রশব্দ পুরুষটি আসলেই যেমন গম্ভীর শান্ত রূপ দেখায় মোটেও অতটা নয়। অন্তত দিতি যেটুকু বুঝেছে তাতে এই লোকটি বেশ ধুরন্ধর ব্যক্তি। দিতি মুখচোখ কুঁচকেই বলল, আমি ৩-৪ দিনের জন্য কখনোই কোথাও আপনার সাথে যাব না। গাড়ি থামান এক্ষুনিই। আমার আব্বু আম্মু চিন্তা করবে। সাক্ষ্য তাকায়। ওভাবেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাল। অতঃপর বলল, আপনার আব্বু আম্মুর আপনার জন্য চিন্তা না করে আমার জন্য চিন্তা করছেন মিসেস দিতিকা তাসনিম। খুনাখুনি যদি সত্যি হয়েই যায় তাদের মেয়ের হাতে? এই নিয়ে ভীষণ চিন্তিতই দেখাল অদিতি আন্টিকে। দিতির রাগে নাক মুখ লাল হয়ে উঠে কেমন। তার আব্বু আম্মুকেও বলে এসেছে নাকি এক্সপেরিমেন্ট করবে? যে প্রকার ভদ্র সাজে সে হিসেবে বলার কথা নয়। আবার বলতেও পারে। দিতি বাঁকা চোখে চেয়েই বলল, গাড়ি থামান নামবা, আমি বাসায় যাব। সাক্ষ্য উত্তর করে না। দিতি ফের আবার ওর আগে মুখচোখ লাল করে উত্তর করল, বললাম তো গাড়ি থামাতে। শুনতে পাননি? সাক্ষ্য তাকাল এবারে। ওভাবেই নির্বিকার ভঙ্গিতে চালাতে চালাতে বলল, গাড়ি থামবে না। চুপচাপ বসে থাকুন দিতিকা তাসনিম। দিতি কি বাধ্য মেয়ের মতে বসে থাকবে নাকি সে কথা শুনে? বলল, বসে থাকব না। কি করবেন? সাক্ষ্য হাসল এবারে ঠোঁট বাঁকিয়ে। বলল, কি করলে ভালো হবে? কি করলে খুশি হবেন? দেখুন, এভাবে গাড়িতে উঠিয়ে কোথায় নিয়ে চলে যাওয়া কিডন্যাপিং। আমি আমার আম্মু আব্বুকে এক্ষুনিই বলব। সাক্ষ্য এই কথাতেও যেন মজা পেল। বলল, বলুন প্লিজ। দিতির কথায় পেরে উঠতে না পেরে রাগ তখন আকাশ ছুঁয়েছে। চোখমুখ লালচে। ওই রাগ ভাব নিয়েই দিতি দ্রুত ফোন বের করে কল করল মাকেই। তারপর কল রিসিভার হতেই টানটান স্বরে সাক্ষর রাগটা ঢালল মায়ের উপরই। জিজ্ঞেস করল, কোথায় তুমি আম্মু? কল তুলতে এতক্ষণ লাগল তোমার? আশ্চর্য। দিতির কণ্ঠ শুনেই বুঝা গেল যে রেগে আছে। ওপাশে দিতির মা ছোটশ্বাস ফেললেন। মেয়ের রাগ বুঝে উঠে বললেন, মাথা ঠান্ডা করে দিতি। কি হয়েছে? দিতির এবার বলতে গেলে রাগে দুঃখে কান্নাই চলে এল। শবনময় যা চেয়েছে তাই পেয়েছে, সবকিছুতে গুরুত্ব পেয়েছে। অথচ সে দিতিকেই সাক্ষ্য এহসান কোনো গুরুত্ব দেয়নি। এই থেকেই পুরুষটির প্রতি আছে সূক্ষ্ম এক ক্ষোভ। আবার সেই পুরুষটি এখন তাকে তার কথা মতো নাচাবে? দিতি মেনে নিবে তা? দিতি ওভাবেই থমথমে মুখে উত্তর করল, কি হয়েছে মানে? হয়নি কি? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে আম্মুগু? দিতির মা ছোটশ্বাস ফেললেন। ফের পর মুহূর্তরই কিছু মনে পড়েছে ভঙ্গিতে বললেন, তোকে কতবার কল দিলাম দিতি, ফোন তুলিসনি কেন? ফোন সাইলেন্ট আম্মু। কিন্তু আমার কথা শোনো। আমাকে তোমার বান্ধবীর ছেলে। ওটাই বলতে চাইছিলাম তোকে দিতি। সাক্ষ্য হয়তো তোকে ভার্সিটি থেকে নিয়ে নিবে, ওর একটা ফ্রেন্ডের আক্ত হচ্ছে। এত করে বলল। দিতি ভ্রুকুচকেই জানতে চায়, কি বলল? সাক্ষর বন্ধু অনেকবার বল দিতি। সাজি ও সকাল থেকে বার কয়েক কল করে বলেছে। সাক্ষ্য অবশ্য বলেছে না গেলেও সমস্যা নেই। অসুবিধা থাকলে না যাওয়াটাই বেটার। পরে আমারই মনে হলো যে থাক, গিয়ে ঘুরে আয়। দুদিন পর এমনিতেই ওদের হয়ে ওদের ঘরে চলে যাবি। আর তোরা যেমন সংসার করলে কিভাবে করবি আমি নিজেই চিন্তায় আছি। তাই তো ভেবেছি ঘুরে আসলে আর ও ভালোই হবে। বন্ডিংটা মজবুত হবে গু। দিতি দ্বিগুণ রাগল। বলল, তো তুমি তাই বলে রাজি হয়ে যাবে আম্মু? তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমার সাথে আমি আর কথাই বলবো না। পাগল! কি বিশ্বাসঘাতকতা করলাম? জামাকাপড় সব গুছিয়ে দিয়েছি তারা থাকাতে। দেখিস তো সব ঠিক আছে কিনা। কোনো কিছু না দিলে তো সমস্যা হবে তোর। তুমি থাকো ওসব নিয়ে। আমি ওখানে কি করে থাকব আম্মু? এতদিন তুমি তোমার মেয়ের সাথেই এই মির্জাফরের মতো আচরণ করলে তুমি? মনে রাখব আমি। এইটুকু বলেই কল রাখল। সাক্ষ্য যেন মজা পেল এতক্ষণকার ঝগড়া শুনে ঠোঁট বাঁকিয়ে জানতে চাইল, কি হল? চিন্তা করছে আপনার আব্বু আম্মু? দিতি ফুঁসে উঠে জানাল, আপনি মানুষটা খুব ধূর্ত।
আপনাকে আমার আম্মু তো আর চিনে উঠতে পারেনি। পেরেছি তো আমি। আমি আপনাকে শিরা উপশিরায় চিনে ফেলেছি বুঝলেন? সাক্ষ্য ফের ঠোঁট বাঁকায়। বাঁকা হেসে মাথা নেড়ে বলল, এক্সাক্টলি। আপনি না চিনলে আর কে চিনবে বলুন? অনেকেই। যেমন? নিধি। সাক্ষ্য এবার ভ্রু বাঁকাল। ফুরফুরে মেজাজটার 12টা বাজাতে বোধহয় দিতির এই উত্তরটাই যথেষ্ট। দিতি আবারও উচ্ছ্বাস নিয়ে বলল, নিধির সাথে আপনাকে দারুণ মানায় স্যার। পারফেক্ট কাপল। আমি তো ফ্যান আপনাদের। তাই না কি? ইয়েস। নিধির সাথে গানটাও কি জোশ গেয়েছেন। নিধির সাথে তো ম্যাচিং ম্যাচিং ড্রেসও পরেন। আপনি জানেন আপনাদের কত সুন্দর মানায় স্যার। আহ, কি সুন্দর কাপল। এভাবে প্রায় অর্ধেক রাস্তা দিতি নিধি আর স্বাক্ষর প্রশংসাই করে গেল। জেনতেন প্রশংসা নয়, একেবারে মন খুলে প্রশংসা করা। যেন সে সত্যি সত্যিই মুগ্ধ হয়েছে। সত্যি সত্যিই এই দুইজনের কি বড় ভক্ত। সাক্ষ্য শুনে শুনে কেবল বিরক্ত হল। একই টপিকে এত কথা শুনে কপাল কুঁচকে এল তার অবশেষে এক প্রকার চাপা রাগী জন্মাল স্বাক্ষর। ভ্রু বাতিয়ে তাকাল। দিতি তখন ফের উচ্ছ্বাস নিয়ে বলল, আচ্ছা আপনি প্রপোজ করেছেন নিধিকে স্যার? কিভাবে করেছেন? কয় বছর যাবৎ পছন্দ করেন স্যার? দিতি যে ইচ্ছে করেই খুঁচিয়ে খুঁচিয়ে এসব বকে যাচ্ছে তা বুঝতে বাকি নেই স্বাক্ষর। তবুও তার রাগ হচ্ছে। নিধিকে নিয়ে এই ধারণাকে ঢুকিয়েছে দিতির মনে, তা নিয়েও জন্মার চিরচিরে এক রাগ। সে মোটেই নিধির সাথে ম্যাচিং করে ড্রেস পরে না। আর না তো পছন্দ করে। তবে এমন একটা ভাবনা এল কি করে? দিতি ফের আবারও বেশ উৎসুক হয়ে বলল, করেননি এখনো প্রপোজ? ইস, করে ফেলুন জলদি। আমরা পাশে আছি। ফের পর মুহূর্তেই আবার বলল, স্যার, নিধিকে আপনি বসে প্রপোজ করবেন নাকি দাঁড়িয়ে? আর আর আপনাদের বিয়েটা? কবে করছেন বিয়েটা স্যার? সাক্ষ্য কটমট করে তাকাল। গাড়ি চালানোর মাঝখানেই হুট করে গাড়ি থামাল। অতঃপর ওভাবেই হিমশীতল গলায় বলল, আর একটা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দিব দিতি। স্টপ দিস। স্টপ কেন? ভার্সিটির জনপ্রিয় কাপড় বলে কথা। সবাই বললে দোষ নেই, আমি বললেই দোষ। স্বাক্ষর চাহনি তখন শীতল। শীতল এক চাহনি ফেলেই জানাল, হ্যাঁ আপনি বললেই দোষ, আরেকটা কথা বললে আজকে সত্যিই খুনোখুনি হবে। দেখে নিবেন। এইটুকু বলার পর সাক্ষ্য আর কিছুই বলল না। থমথমে এক মুখশ্রী নিয়ে সারাটা পথ ড্রাইভ করেছে। অতঃপর নিয়ে এল একটা সাধারণ বাসাতেই, যাতে তালা দেওয়া বাইরে থেকে। সাক্ষ্য শুধু তালাখানা খুলে পা বাড়াল। যেতে যেতে বলল, একই রুমে থাকার সূচনায় স্বাগতম মিসেস দিতিকা তাসনিম। পা ফেলে রুমে এসে উদ্ধার করুন এবারে। দিতি শুধু আশপাশে চাইল। কেউ নেই। অথচ তার মা বলল স্বাক্ষর বন্ধুর নাকি আকদ। এটা আকদের হাল অবস্থা নাকি নমুনা? মুহূর্তেই বলল, এটা আকদের নমুনা নাকি? চালাকি করলেন তাই না? ভদ্রশব্দ রূপ ধরে আমার আব্বু আম্মুকে বোকা বানিয়ে মনে মনে এই কূটনৈতিক পন্থা অনুসরণ করলেন। ছিঃ! সাক্ষ্য এবারে হাসল মৃদু। দিতির আড়ালেই জানাল, বউ যদি হয় অদিতি আন্টির মেয়ে দিতিকা তাসনিম, তখন এসব পন্থা অনুসরণ করা খারাপ কিছু নয়। বউ যদি হয় অদিতি আন্টির মেয়ে দিতিকা তাসনিম, তখন এসব পন্থা অনুসরণ করা খারাপ কিছু নয়। দিতির চোখ মুখে রাগের ভাব স্পষ্টই ফুটে উঠল মুহূর্তেই। নাকের অগ্রভাগ ইতোমধ্যেই লালচে আকার ধারণ করেছে। দিতির এভাবে হার মানতে ভালো লাগছে না। তার উচিত সাক্ষ্যকে নাকে দড়ি দিয়ে ঘুরানো। অথচ সে পারছে না। এই আফসোসেই তার মন চাচ্ছে মরে যেতে। সাক্ষ্য তাকাল। দিতির থমথমে মুখশ্রীটার দিকে তাকিয়ের আরও দ্বিগুণ হাসি আসল যেন। মেয়েটাকে রাগলে আরও বেশি মিষ্টি মনে হয়। মনে হয় যেন ছোট্ট কোনো বাচ্চা বায়না ধরেছে কোনো কিছুর জন্য। গাল নাক লাল হয়ে উঠে রাগের তোপে। সাক্ষ্য মৃদু হাসে ঠোঁট কামড়ে বলল, প্লিজ এভাবে রেগে হাইপার হবেন না। একটা মাত্রই বউ আমার। সাক্ষর হাসিটা বোধহয় স্বাভাবিকই, কিন্তু দিতির সহ্য হল না হাসিটা। তার বিনিময়ে এমনভাবে চাইল যেন সত্যি সত্যিই সাক্ষ্যকে ও এই মুহূর্তে মেরে দিবে। ফোঁস করে শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি ইদানিং অতিরিক্ত ঢং দেখাচ্ছেন স্যার? সাক্ষ্য ভ্রু বাঁকায়।
ঘাড় ফিরে চেয়ে বলে, একদম নয়। বুকে নিয়ে আহ্লাদ করা ঢং কেন হতে যাবে? এটাকে ঢং বলে না অবশ্যই। ওহ, সত্যি? ঢং বলে না? যে মানুষ ক্লাসরুমে বু তাকিয়েছে বলে বুকে ক্লাসরুম থেকেই বের করে দিয়েছে সে মানুষ কিনা দিতিকে শেখাতে এসেছে বু নিয়ে আহ্লাদ করা? দিতি তির্যক চাহনি ফেল স্বাক্ষর দিকেই। রুক্ষ স্বরে জানাল, আমাকে জোকার মনে হয়? এই দেখলাম কাজ ঘেঁষে একদম ঢং দেখিয়ে প্রেম দেখাচ্ছেন, আবার এই দেখলাম খুব নাক উঁচু মানুষ হয়ে ঘুরঘুর করছেন চোখের সামনে দিয়েই পাগল আমি। বুঝি না এসব। সাক্ষ্য চাইল। এবারেও হাসি এল। খুব পরিমাণেই হাসি পাচ্ছে তার। অথচ হাসল না। বলল, পাগলরা তো আর তারা নিজেরা যে পাগল এটা বুঝতে পারে না, আপনি কি করে বুঝলেন? দিতি এই পর্যায়ে কপাল কুঁচকে নিয়েই চাইলেন। কি বুঝাল? পাগল সে? বলল, কি বুঝাতে চাইছেন? পাগল আমি? সাক্ষ্য এবারে হাসি চেপে গম্ভীর মুখ করে জানাল, একদম নয়। কে বলল? দিতির আগে চোখমুখ লাল করেই উত্তর করল, আপনাকে দেখে গাছ বলছে আমার, বুঝলেন? একদম হাসবেন না এভাবে দাঁত কেলিয়ে। এত রাগ নিয়ে কি হবে বলুন? তার চেয়ে ফ্রেশ হয়ে আসুন। শান্ত হয়ে বসি এক রুমে। কথা বলি। দেখি আদৌ খুনাখুনি হয় কি না। দিতি বাঁকা চোখে তাকায়। পা বাড়াতে বাড়াতেই জানাল, প্ল্যান কি আপনার? মিথ্যে ট্র্যাপে ফেলে এখানে আনার কারণ? উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না। তো কেমন মনে হচ্ছে? অবশ্যই খারাপ মনে হচ্ছে। শুনুন, খুনাখুনি হয়ে যাবে কিন্তু গু। দিতি অনেকটা আঙ্গুল উঁচিয়ে কথাটা বলছিল, সাক্ষ্য তাকিয়ে ভ্রু কুচকাল। কি ভাবছে? দিতিকে কোনোভাবে এসেই বুঝিয়ে আসলেই খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে? সাক্ষ্য গলা ঝাড়ল। আরেকটু মজা করে ঝুঁকল সে। একদম দিতির কানের কাছেই মুখ নিয়ে গম্ভীর স্বরে জানাল, তেমন খারাপ নয় অবশ্য উদ্দেশ্য। এই তো মিসেস সাক্ষ্য এহসানকে কাছে পাওয়া। দিতি বোধহয় আচমকা এমন ঝুঁকে যাওয়াতে আর এতটা কাছে বিড়বিড় করে বলাতে ঘাবড়াল কিছুটা। নিঃশ্বাসের অস্তিত্ব টের পাওয়া মাত্রই 2 পা পিছিয়ে গেল। দ্রুত জবাব দিল, কেমন কাছে? স্বাক্ষর আসলেই হাসি এল প্রশ্নটা শুনে। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কেমন কাছে চান? আপনি যতটুকু চান ততটুকুই এগোব। স্বাক্ষর মুখের চাপা হাসি হাসি ভাবটা দিতির একটুও সহ্য হল না। চোখে দপাদ প্রাগ নিয়ে চাইতে সাক্ষ্য ফের ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ভয় পাচ্ছেন নাকি? এত দূরে একা বাসায় নির্ঘাত? নির্ঘাত? সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসল। এবারে দিতির কপালে পড়া চুলগুলো তর্জনী আঙ্গুলের ছোঁয়ায় কানের পিছনে গুজে দিতে দিতেই বলল, নির্ঘাত আপনার সাথে বর্ষর কোনো ফয়সালা হয়ে যাবে। তবে ভয় নেই। সাক্ষ্য এহসান এতটাও ডেসপারেট নয় যে মিথ্যে অজুহাত দেখিয়ে এতদূর নিয়ে আসবে আপনাকে। একটা সাধারণ বাসা, 3-3টে রুম এবং একটা কিচেন। দিতি ঘুরে ঘুরে দেখে এইটুকুই বুঝল যে এই বাসায় কেউ থাকে। অথচ কে থাকে তা আন্দাজ করতে পারল না। আর সাক্ষ্য ও যে এত দূরে এসে কোনো বাসায় থাকবে না এইটুকু তো শিওর। সাক্ষ্য অবশ্য বাসার চাবিটা নিচের দারোয়ান থেকেই নিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা পরিচিত। দিতি ছোটশ্বাস ফেলে চারপাশ ঘুরে জানালা দিয়ে দেখল বাইরের দৃশ্য। মোটামুটি গাছগাছালিতে ভরপুর। তারপর অল্প অল্প পা ফেলে এল সাক্ষ্যর কাছে এল। সাক্ষ্য তখন নিজের ব্যাগ থেকে জামা বের করছিল গোসলে যাবে বলে। দিতিকে আসতে দেখেই ঠোঁট বাঁকা করে হাসল। বলল, যাক, রুম চিনতে পেরে গেছেন নিজে নিজে। কি এত দেখছিলেন ঘুরে ফিরে? দিতি ভ্রু কুচকাল কথা বলার ভঙ্গি এবং হাসিটা দেখে। সাক্ষ্য এহসানকে সহ্যই হচ্ছে না এমন একটা ভাব নিয়েই বলল, দেখছিলাম সাক্ষ্য এহসান কতটা মিথ্যুক। একটা শান্ত মস্তিষ্কের ধূর্ত মানুষ। সাক্ষ্য হাসে এবারে। গলায় তোয়ালে জড়িয়ে বলল, ভেরি গুড। আর কি জানলেন আমার সম্পর্কে? শুনি। দিতি এবারে উত্তর করল না। বিনিময়ে তির্যক চাহনি ফেলে জানতে চাইল, কার বাসা এটা? দিতির কৌতূহল দেখে সাক্ষ্য মজাই পেল যেন। বলল, যার বাসাই হোক, আপনার একসাথে রুমে থাকা নিয়ে ভয়টা দূর হলেই তো হল। উত্তর না পেয়ে দিতি আবার তারা কণ্ঠে বলল, কার বাসা সত্যি করে বলুন। আমার বাসা এত দূরে নিব কেন আমি? পাশাপাশি কোথাও নিব।
যাতে গাড়ি নিয়ে ড্রাইভ করে আসতে আসতেই এত সময় না লাগে। দিতি শুনল। একপাশে বসে বসে পা দুলিয়ে বলল, 3টে রুম আছে। যে কোন একটায় আমি থেকে যেতে পারব। আপনার সাথে আর এক রুমে থাকার ঝামেলাও নেই, খুনাখুনি হওয়ার ভয়ও নেই। জি না ম্যাম, 3টে রুমের দুটোতেই অন্যরা থাকবে। একটা শুধু আপনার আর আমার জন্য বরাদ্দকৃত। দিতি ফের প্রশ্ন ছুড়ল। হু? কারা থাকবে? বাসায় তো মানুষের হাড্ডিও দেখতে পেলাম না। আছে। দেখতে পাবেন। দিতি তাকাল কেবল সরু চাহনিতে। সাক্ষ্য তখন চাপা হেসে তোয়ালে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়েছে। অতঃপর বেশ খানিকটা সময় সে ওয়াশরুমের ভেতরই ব্যয় করল। অপরদিকে দিতি যখন এদিক ওদিক ঘুরঘুর করছিল ঠিক তখনই কলিংবেলের আওয়াজ হল। ভ্রু কুঁচকে গিয়ে দরজা খুলতেই সর্বপ্রথম একটা যুবককে চোখে পড়ল। দিতি এর আগে কখনো দেখেনি। এই প্রথমই দেখছে অবশ্য এই যুবককে। দিতি যখন ভ্রু কুঁচকে তাকিয়ে ভাবতে নীল ঠিক তখনই যুবকটি হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? কে আপনি? কে আপনি? যার বাসা তাকেই বলছে কে আপনি? ছেলেটা হতাশ। অন্যদিকে দিতি উত্তর না পেয়ে মুখের উপরই দরজাটা লাগাল। কে বলতে পারে কোনো চোর ডাকাত কিনা দরজা লাগিয়ে হেলেদুলে আসতেই দেখল স্বাক্ষর ফোন বাজছে, এত জোরে বাজছে যেন সে নিজের প্রাণ নিজে দিয়ে দিতে পারলেই বাঁচে। দিতি ফোসফাস শ্বাস একবার ওয়াশরুমের দিকে চাইল। দরজা আটকানো তখনও। আবারও কল আসাতে এবার নিজেই রিসিভড করল। ওপাশ থেকে মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলা হল, এই সাক্ষ্য হারামি, তোর জন্য বাসর সাজানোর প্ল্যান করতেছি আমরা রাত জেগে। আর তুই আমার বাসায় আমারেই ঢুকতে দিলি না? তোদের আমার শ্বশুরবাড়ি নিয়েই যাব না গে। দিতি মুহূর্তেই চোখমুখ কুচকাল। কি বলবে বুঝল না। তবে ফের আবারও কানে এল। আমি আর নিষাদ ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খোল বেয়াদব। কখন সাজাব নয়তো। দিতি ওভাবেই ফোনটা রেখে একপাশে বসল। বাসর সাজাবে কেন? সাক্ষ্য বলেছে। তার মানে আসলেই উদ্দেশ্য খারাপ। স্বামী হয় সে হিসেবে অধিকার আছে দিতি নিজেও জানে। কিন্তু সাক্ষ্য যতদিন তার কাছে ধরা না দিচ্ছে সেও ধরা দিবে না। কখনোই না। এসব বাসর ফাসর তো আরও না। দিতি ছোটশ্বাস ফেলেই বেলকনিতে গিয়ে বসল। নিজের মোবাইলে গ্রুপ কলে তখন খেয়া, মিহু, ঈশান আর কিয়ান। কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়েই কথা হচ্ছিল বোধহয়। ঠিক এর মাঝেই দিতি জানালা দিয়ে সাক্ষ্যকে ওয়াশরুম ছেড়ে বের হতে দেখল। আর তখনই গলা উঁচিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, ইস ঈশান, তুমি যদি থাকতে এখানে তাহলে বেশ প্রকৃতিময় ছবি তুলতে পারতে। এখানে চারপাশে এত গাছগাছালি। পরিবেশটা কি সুন্দর। আমারও কয়েকটা ছবি তুলে দিতে পারতে। সত্যিই তোমায় মিস করছি এই মুহূর্তে ঈশান। সাক্ষ্য বোধহয় শুনল। মুহূর্তের মধ্যেই কান খাড়া হল। ভ্রু বাঁকিয়ে কথা যেদিক থেকে আসছে ওদিকে তাকিয়েই দেখল খিলখিলিয়ে হাসছে দিতি। এতটা হাসছে যেন এর থেকে খুশি জীবনেও হয়নি। স্বাক্ষর আসলেই এই হাসিটা ভালো লাগল। চাপা শিরশিরে এক রাগ শরীরে বয়ে গেল মুহূর্তেই। দিতি পুনরায় আবারও বলল, তুমি সত্যিই অনেক সুন্দর ছবি তুলতে পারো ঈশান। অনেক সুন্দর ফটোগ্রাফি পারো। আমাকেও শিখিয়ে দিও। সাক্ষ্য তখন একদম দিতির পিছনে দাঁড়ানো। দিতির কানে চেপে রাখা ফোনটার দিকে চেয়েই গলা ঝাড়ল প্রথমে। দিতি চাইল। সাক্ষ্যকে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল কি? অথচ সাক্ষ্য উত্তর করল না। ওপাশ থেকে উত্তর শোনা গেল, ধুরর, তুমি সুন্দর বলেই তোমার ছবিগুলো এত সুন্দর আসে দিতি। আমি মোটেও অত ভালো পারি না ফটোগ্রাফি। সাক্ষ্য ভ্রু কুচকায়। বাহ বাহ, সুন্দর হলে সুন্দর। কিন্তু ঈশান কেন বলবে তা? সাক্ষ্য চাপা গলায় বলল, আপনার ফোনটা একটু নিচ্ছি। দরকার আছে আমার। ওপাশে সাক্ষর গলাটা শোনা গেল কিনা তা নিয়ে মাথাব্যথা হল না সাক্ষর। তবে দিতিকে এইটুকু বলে অপেক্ষাও করল না। হাত বাড়িয়ে ছটফট করেই ফোনটা নিল। দিতি বিরক্ত হল যেন। কথা বলছে দেখছে না? এখন কি দরকার? তাছাড়া দিতি এগিয়ে না দিতেই এভাবে কেড়ে নিল কেন? হুহ। সাক্ষ্য তখন কল কাটল আরাম করেই। কপাল তখনও কুচকানো। সদ্য গোসল সেরে আসা মানুষটার চোখমুখ তখন পানিতে ভেজা। চুলগুলো বোধহয় মোছা হয়নি। টপাটপ পানির ফোঁটা পড়ছে। সাক্ষ্য তখন ফোনটা আলগোছেই পকেটে নীল দিতেই বলল, এবারে
এভাবে মোবাইল কেড়ে নেওয়াটা কোন ধরনের অসভ্যতাম? ফোন দিন। ছবি তুলব আমি। স্বাক্ষর গম্ভীর স্বর। বলেই নিয়েছি। কাজেই অসভ্যতাম নয়। আমি কি দিব বলেছি? আমার ফোন আমায় দিন। যা দেখছি আপনার ফোনটা আমার জন্য বিপজ্জনক। বিপজ্জনক জিনিসপত্র সাথে না রাখাই ভালো। দিতি নাক ফুলাল। রাগে ফোঁস করে শ্বাসও তুল। অদূরে একটা গাছের ডালে দুটো কবুতর বসা তখন সাদা পায়রা। একটা অন্যটার ঘাড়ের দিকে ঠোঁট দিয়ে বুলিয়ে দিচ্ছে। এই আদুরে দৃশ্যটা দিতি কথা বলা শেষ হলেই ফোনে তুলে নিত। অথচ তার ফোন নিয়ে নিয়েছে। সাক্ষ্য। দিতি সোনাল, ফোন দিন। আমি বিপজ্জনক জিনিস রাখতে পছন্দ করি। বিশেষ করে আপনার জন্য যা বিপজ্জনক। দিন, কবুতরের ছবি তুলব। সাক্ষ্য নিজেও তখন তাকাল। অতঃপর তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসল। আরও এক কদম পা এগিয়ে একদম দিতির পিছনে দাঁড়িয়েই ঝুঁকল। দিতির কানের দিকে মুখ নিতেই ভেজা চুলগুলো গিয়ে ঠেকল দিতির ঘাড়ে। চুলের পানিগুলো মুহূর্তেই ছুঁয়ে গেল শীতল এক স্পর্শে। দিতি কিছুটা অপ্রস্তুত হতেই সাক্ষ্য বিড়বিড় করে বলল, মিসেস দিতিকা তাসনিম, অন্যের প্রেম দেখতে হয় না এমন নির্লজ্জের মতো। পারলে নিজে প্রেম করুন কিংবা অন্যকে সুযোগ দিন। কণ্ঠটা হাসি নিয়ে বললেও দিতি মুহূর্তেই ছিটকে সরল দুয়েক পা। কণ্ঠটা কেমন শোনাল? নাকি তার নিজেরই এমনি শিরশিরে এক অনুভূতি হল? দিতি নিজের এহেন অবস্থা মোটেও ধরা পড়তে দিল না। জানাল। নির্লজ্জের মতো দেখব নাকি সলজ্জের মতো দেখব তা আসার ব্যাপার। আগে আমার ফোন দিন। আমি ছবি তুলব ওদের। সাক্ষ্য এ পর্যায়ে অনবরত বাজতে থাকা কলিংবেলটা খেয়াল করল। নির্ঘাত নিশাদরা এসে গেছে, এইটুকু ভেবেই পা বাড়াতে নিজের ফোনটাই এগিয়ে দিল দিতির দিকে। জানাল। আমার ফোনের ক্যামেরা ভালো। অন্যের প্রেম ভালো ক্যাপচার করতে পারবে। বরং এটাতেই তুলুন। আমিও না হয় গ্যালারিতে এসব দেখে মাঝে মধ্যে প্রেম শিখব। কি চালাক! তবুও দিতির ফোনটা দিল না। ইচ্ছে করেই দিল না। দিতি অবশ্য স্বাক্ষর ফোনটা এমনিতে হার মেনে গিয়েই নিল না। মনে মনে উদ্দেশ্য হল এই লোকের ফোনে কি আছে দেখা যাবে। ফোনের 12টা বাজিয়ে তবেই না হয় দিবে। এইটুকু ভেবেই বলল, লক করা তো। সাক্ষ্য যেতেই একটা সংখ্যা বলে গেল। দিতি ভ্রু কুঁচকে সুধার। আবার বলুন। সাক্ষ্য এবার গলা উঁচিয়ে আবারও সংখ্যাটা বলল। দিতি দ্রুত আঙ্গুল চালিয়ে লিখল ও তা অতঃপর হুট করেই খেয়াল করল সংখ্যাগুলো কেমন বার্থডেট টাইপের যেন। দিতি ভ্রু কুঁচকে তাকিয়ে ভাবল। অতঃপর অল্প একটু ভেবেই বুঝতে পারল আসলেই বার্থডেট। প্রথমটা স্বাক্ষর আম্মুর, শেষেরটা কথার আর মাঝখানেরটা কি দিতির? দিতি ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল। সত্যি? সাক্ষ্য এহসান তার বার্থডেট খেয়াল রেখেছে? দিতির তো বিশ্বাস হয় না। মনটা এবার আসলেই উঠে পড়ে লাগল এটা জানতে যে ওই একই দিনে আর কার বার্থডে আছে। নাকি দিতিরই? না। সাক্ষ্য আবার তাকে এত গুরুত্ব কবে থেকে দিচ্ছে? দিতি তুলল ছবি। মনের ভেতর কৌতূহল নিয়েই তুলছিল। ঠিক ওই সময় বাইরে থেকে শোনা গেল, তোর বউ আমাকে ঢুকতে দেয়নি সাক্ষ্য। মুখের উপর দরজা লাগিয়ে চলে গেছে। কি দুঃখটা পেয়েছি আমি। তখন ফের আবার স্বাক্ষর গলাটাও শোনা গেল, বেশ হয়েছে। পরিচয় না দিলে অপরিচিত মানুষকে ঢুকতে দিবে কেন আমার বউ? দোষ আমার বউয়ের না তোদের। এই না বউ হাতছাড়া হয়ে যাচ্ছে বলে কেঁদে চোখ ভাসাচ্ছিলি, এখন বউয়ের পক্ষ টানছিস? ছিক। বুপাগল সাক্ষ্য এহসান। তোর মতো না। আগদের আগেই বউয়ের পিছু ঘুরঘুর করছি না সবার সামনেই। চক্ষু লজ্জা আছে আমার। বাহ! যে লজ্জা! দিতি শুনছিল শুধু দুই বন্ধুর কথোপকথন। অতঃপর ছবি তুলতেই গ্যালারিতে গিয়ে সেসব ছবি ভালোভাবে দেখতেই হুট করে চোখে পড়ল তার ছবিও। ছবিগুলো দিতিরই। ভার্সিটির ক্যাম্পাসে। প্রেজেন্টেশনের দিনেরই। শাড়ি পরা অবস্থায়। দিতি ভ্রু কুঁচকায়। কখন তুলেছে? তারই তো ছবি। দিতি কৌতূহল নিয়ে ছবিগুলো আরেকটু নিতেই সাক্ষ্য এবার পিছন থেকে এই ফোনটাও কেড়ে নীল ধমক দিয়ে বলল, কি আশ্চর্য! গ্যালারি ঘাটছেন কেন? ছবি তুলছেন, ছবি তুলেই তো দিয়ে দিবেন। এসব কি ধরনের অসভ্যতাম? এইটুকু বলেই সাক্ষ্য ফোনটা নিয়ে দ্রুত পা বাড়াল। যেতে নিজেই বিড়বিড় করে বলে গেল, কোনো ফোনই তো এই মেয়ের হাতে দিয়ে শান্তি নেই। উফ!
গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।